আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজকের আয়োজনটা আগস্ট মাসকে নিয়ে, এবং আগস্ট মাস এই কথাটুকু উচ্চারণ করলেই আপনারা সবাই বুঝতে পারেন যে আমরা কোন বিষয়টা বা কোন প্রেক্ষাপটটা স্মরণ করছি। তাই আজকের আলোচনার শুরুতেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে, অর্থাৎ ১৫ আগস্টে, এবং আরও যারা শহীদ হয়েছিলেন তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং সেই সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর সেই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করি আজকে আলোচনা শুরু করব। আজকে আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে, এবং আরও যারা রয়েছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের নিটোলটাটা ২১ রাতের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, শিক্ষক, গবেষক ও নাট্যকার, এবং সর্বডানে রয়েছেন অজয় দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক। আজকে আমরা যখন এই আলোচনা করব তখন বলতেই হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ৫০ বছরে, অর্থাৎ ৪৯ বছর পার ইতিমধ্যেই আমরা করে ফেলেছি। সেই জায়গাটাই আলোচনাটা করতে চাই। আমি অজয় দাশগুপ্ত আপনাকে দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই। এই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ৫০ বছরে আমরা পদার্পণ করলাম, আমরা হারিয়েছি তো অনেকটা, সেখান থেকে হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এখনও নেপথ্য কুশীলব রয়ে গেছে। নানান দিক যখন থাকে, দেশের বর্তমান যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে এই আলোচনার শুরুতে একটু শুনতে চাই। এই শোকের মাস আগস্ট এইভাবেই বলা হয়। আপনি সূচনা বক্তব্য বললেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ৫০ বছরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা ৪৯ বছর আগে এই আগস্ট মাসেরই ১৫ তারিখে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। বঙ্গবন্ধুর প্রতি তার স্বজন যারা নিহত হয়েছেন, রাজনৈতিক সহকর্মী এবং অন্য যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। আর শোকের যদি বলি, সমবেদনা একটা অপরিহার্য অংশ। শোকের ঘটনা ঘটলেই এই সমবেদনা তো শুধুমাত্র তার পরিবারের সদস্যদের জন্য না, আমাদের সমবেদনা জানাতে হয় কিন্তু গোটা বাঙালি জাতির প্রতি। তার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই এই ভয়ঙ্কর ট্র্যাজেডির কিন্তু শোকের শিকার, শোকের সাগরে ভাসিয়েছে কিন্তু গোটা দেশকে, এবং আমাদের অগ্রগতি সমৃদ্ধির যে পথযাত্রা সেটাও কিন্তু রুদ্ধ হয়ে গিয়েছিল ১৯৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তাৎক্ষণিক যদি বলেন, একেবারে মানে প্রথম ঘোষণা, আমি একটা লেখায়ও লিখেছি যে আপনার রেডিও এবং বেতার, মানে গৌরবের বেতার কিন্তু ভয়ঙ্কর রেডিও। আমরা কিন্তু সেই ৭৫-এর ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খবর দেশবাসী জেনেছে কিন্তু বেতার যন্ত্রের মধ্য দিয়ে। ঢাকা বেতার কেন্দ্র ঠিক ওই মুহূর্তে যা পরিবর্তিত হয়ে গিয়েছিল রেডিও বাংলাদেশ। ৭১-এর আগে পাকিস্তানের যে ধারা ছিল সেই ধারা অনুসারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গেই কিন্তু কতগুলো স্লোগান আমাদের কাছ থেকে নিষিদ্ধ হয়ে গেল। জয় বাংলা নিষিদ্ধ হয়ে গেল, জাতির পিতা নিষিদ্ধ হয়ে গেল। জানবার জন্য একটু প্রশ্নটা করছি, বঙ্গবন্ধু মাঝখানে থামাচ্ছি। বাংলাদেশ বেতার, সেটা রেডিও হয়ে গেল, সেটা কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই যে ঘোষণাটা এসেছিল, সেই ঘোষণার আগেই কি ওই ঘোষণাটা এসেছিল? প্রথম ঘোষণাই ছিল যে রেডিও বাংলাদেশ। রেডিও বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন বাংলাদেশ বেতার, ৭১-এর ১ মার্চ যখন মানে
স্বাধীনতা আন্দোলন একটা নতুন পর্যায়ে উন্নীত হলো। প্রথমে অসহযোগ, তারপরে সশস্ত্র সংগ্রাম। সেই সংগ্রামে 7ই মার্চ যখন বঙ্গবন্ধু রেসকোর্সে ভাষণ দিলেন, তখন কিন্তু সবার জানা ছিল যে আমরা মানে ভাষণ শুনবো যারা মাঠের বাইরে, আমি মাঠের ভেতরে শ্রোতাদের মধ্যে, কিন্তু মাঠের বাইরে সারা দেশে তখন 7.5 কোটি মানুষ, ভাষণের মধ্যেও আছে যে 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। তো তখনই তার কাছে খবর আসলো যে বেতারে সরাসরি প্রচারের যে কথা ছিল টিক্কা খানের নির্দেশে, ক্যান্টনমেন্টের নির্দেশে সেটা বন্ধ হয়ে গেছে। এবং মানে নেতা এবং জনতার যে সংযোগ দেখেন, তিনি ওই মুহূর্তে ভাষণে বলছেন, রেডিও টেলিভিশন যদি আমাদের কথা না বলে তোমরা রাজপথে নেমে আসো। আর ঠিক একই সময় বেতারের লোকেরা কিন্তু এই শাহবাগে বেতার কেন্দ্র, সেইখান থেকে রেসকোর্সের দিকে রওনা দিয়েছে। কেউ কিন্তু কারো কথা শুনেনি। বেতারের লোকরা কারো মাধ্যমে জানিয়েছে বঙ্গবন্ধুকে বক্তৃতা চলাকালেই যে ভাষণ প্রচার বন্ধ করে দিয়েছে। উনি বললেন যে তোমরা বের হয়ে আসো। সেই কথাটা কিন্তু বেতারের লোকদের শোনার কোনো সুযোগ ছিল না, কিন্তু ঠিকই বেতারের লোকেরা বের হয়ে এসেছিল এবং তারা রেসকোর্সে জনসভার দিকে বেতার কেন্দ্র থেকে দলে দলে শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান সব আর কি। যাই হোক, এই যে নিষিদ্ধ করলো 49 বছর আগে, বঙ্গবন্ধু বলা যাবে না, জাতির পিতা বলা যাবে না, এমনকি শেখ মুজিবুর রহমান নামটা বলা যাবে না, এই কিন্তু 15ই আগস্ট ভোরে। এবং আমি যদি ব্যক্তিগতভাবে বলেন, 15ই আগস্ট কিন্তু বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে দায়িত্ব গ্রহণের পরে প্রথম আসার কথা ছিল। আমরা 10ই জুন জাতীয় ছাত্রলীগের কমিটি ছিল, একক ছাত্র সংগঠন, তখন আমরা 21 জন সদস্য, মুজাহিদুল ইসলাম সেলিম, শেখ শহীদুল ইসলাম, ইসমত কাদের গামা, শেখ কামাল, নুরুল আলম লেনিন, মাহবুজ্জামান, আমি। তখন আর কোনো ছাত্র সংগঠন ছিল না? না, একটা জাতীয় সংগঠন বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, তার ছাত্র সংগঠন। আচ্ছা, আমরা 7ই জুন কমিটি হয়েছে, 75-এর 10ই জুন তার সঙ্গে দেখা করতে গিয়েছে এবং 10ই জুন তিনি তার সাথে কথা হলো যে এরকম আমরা চাই যে আপনি বিশ্ববিদ্যালয়ে আসেন, কারণ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 21 জনের মধ্যে প্রায় ধরেন 15-16 জনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর বাইরে যেমন মোস্তফা জালাল মহিউদ্দিন ছিলেন আপনার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, কিংবা রাজশাহীতে ছিলেন একজন ফজলুর রহমান পটল, পরে বিএনপিতে যোগ দিয়েছে, এরকম কয়েকজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে, কিন্তু মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি, শেখ শহীদুল ইসলাম সেলিম, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহবুজ্জামান, ইসমত কাদের গামা, আমরা ছিলাম আবার বাড়তি একটা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রথম ছাত্র প্রতিনিধি ছিলাম আমরা আর কি 5 জন। তো আমরা তাকে অনুরোধ করলাম যে আপনি আসেন। তো বললেন যে আচ্ছা। উনি দেখেন, আমরা ছাত্ররা অনুরোধ করলাম যে এই বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে সে 49 সালে 26শে মার্চ বহিষ্কার করে দিয়েছিল, এই বিশ্ববিদ্যালয়ে আপনার ডাকে স্বাধীনতার পতাকা উড়েছিল, এই বিশ্ববিদ্যালয়ে মানে আপনি এসেছিলেন ছাত্ররা যখন 72-এর 20শে জুলাই একটা অন্যায় আবদার কিছু সংখ্যক ছাত্র করেছিল যে অটো প্রমোশন দিতে হবে, অটো পাস করে দিতে হবে পরীক্ষা ছাড়া, আপনি নিজে গিয়ে উপাচার্যকে ঘেরাও করে রেখেছিল, তাকে উদ্ধার করে নিয়ে এসে ছাত্রদের তিরস্কার করেছিলেন যে আত্মঘাতী দাবি করা যেতে পারে না, ছাত্ররা কখনো করতে পারে না, এটা ছাত্র আন্দোলন না। এই যে আমরা তাকে আমন্ত্রণ জানালাম, তিনি কিন্তু আমাদের কথায় বলে দিলেন না যে ঠিক আছে যাব, কবে তারিখ ঠিক করো। তিনি কিন্তু বললেন যে উপাচার্যের সঙ্গে কথা বলবো। মতিন চৌধুরী সাহেব উপাচার্য তখন কেউ কেউ প্রস্তাব করলো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছেন, এইভাবে আপনার ছাত্র জীবনের অবসান ঘটেছিল, আপনি জাতির পিতা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, রাষ্ট্রপতি হিসাবে, তা আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দিতে চাই। তো উনি বললেন যে বিশ্ববিদ্যালয়ের আমি চ্যান্সেলর হিসেবে তো যে কোনো সম্মানসূচক ডিগ্রি সেটা স্বাক্ষর করতে হবে আমাকে, তো তোমরা কি করে ভাবো যে আমি নিজেকে নিজে ডিগ্রি দেব? মানে দেখেন, জাতির পিতা তো একজন লোক এমনি হয় না,
শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনে বক্তৃতা দিয়ে কিংবা মিছিল সমাবেশের সামনে বা গুলির মুখে দাঁড়িয়ে বহু গুণের সমাহার, অসাধারণ আসলে বিচক্ষণতা ছিল বলেই তিনি এমন একটি কথা বলেছেন। কিন্তু তারপরে তো আপনারা তাকে আনবার জন্য অধীর আগ্রহী ছিলেন। যে কথাটা বললাম যে আনার জন্য আমরা প্রস্তুতি ছিলাম, 15 আগস্ট প্রস্তুত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে যাবেন, আমার মনে আছে যে আমার 2টা হল দায়িত্ব ছিল। ফজলুল হক হল ওনার নিজের ছাত্রাবাস না, 52 এই যে প্রতীক্ষায় ছিলেন যে জাতির পিতা আসবে, বঙ্গবন্ধু আসবে এবং অধীর আগ্রহী ছিলেন। আমরাও আমাদেরকেও একটু প্রতীক্ষায় রাখতে চাই, কারণ নিশ্চয়ই এইখানে অনেক বড় একটি বলবার রয়েছে জায়গা যেখানে আপনি বলবেন, এবং আপনার তো স্মৃতিতে এখনো ভাস্বর সেই দিনগুলো, বিশেষ করে বঙ্গবন্ধু যাবে, আপনাদের যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা ছিল, আপনারা যতটা উচ্ছ্বসিত ছিলেন সেইটাও শুনবো। একটা বাক্য শুধু শেষ করবো আমি, সেটা হচ্ছে যে 49 বছর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না, শুধু শেখ মুজিবুর রহমান নামটা বলা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, ব্যক্তি বা রাষ্ট্রীয় কোনো পর্যায়ে নেওয়া যাবে না। আজকে 49 বছর পরে ভাস্বর দেদীপ্যমান তিনি, শুধু ব্যক্তি হিসাবে না, নাম হিসাবে না, আদর্শ হিসাবে, চেতনা হিসাবে। নাম এভাবে আসলে যে মুছে ফেলা যায় না, সেটা প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে নানানভাবে। আমরাও শুনবো, আজকে বেশ কিছুটা সময় নিয়ে বসেছি সেই দিনগুলো শুনবার জন্য। অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, আপনাকে এই পর্যায়ে শুনতে চাই। যেটা এখন যদি বলি যে শোকের সাগরে ভাষার ব্যাপারটা বললেন অজয় দাশগুপ্ত, যে পুরো জাতি কিভাবে শোকের সাগরে ভেসেছিল, সমবেদনা জানাতে গেলে পুরো জাতিকে জানাতে হয়, ক্ষতির সাগরে কতটা ভেসেছি আমরা। ধন্যবাদ। আমি শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের আত্মীয় স্বজন এবং তার সহযোগী যারা শহীদ হয়েছেন 1975-এর 15 আগস্ট, তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। অজয়দা বলছিলেন 75-এর সেই কথা। আমি আপনার কথায় যাবার আগে একটা ছোট্ট কথা দিয়েই শুরু করি। আপনি জানেন যে ইতিহাসের পুনর্ভাস বলে একটা কথা আছে। পৃথিবীর যাবতীয় সকল ইতিহাসের পুনর্ভাস থাকে। পুনর্ভাস থাকে 3 রকমের। আমি সহজ করে বলি। একটা পুনর্ভাস হচ্ছে যে এই কলমটা এখান থেকে নিচে পড়েছে, এটা ইতিহাস, এরও একটা পুনর্ভাস আছে। এই কলমটা ওপর থেকে নিচে পড়েছে, আপনি ধাক্কা দিয়ে ফেলেছিলেন, অনেক পরে জানা গেল, এটাও পুনর্ভাস। এই কলমটা উপর থেকে নিচে পড়েছে, এই পড়ার ক্ষেত্রে আপনি ধাক্কা দেননি, কিন্তু আরেকজন পেছন থেকে খোঁচা দিয়ে ফেলে দিয়েছে, এটাও কিন্তু পুনর্ভাস। তার মানে সকল ইতিহাসের পুনর্ভাস থাকে। আমি একটা উদাহরণ বলি। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলার পতন হয়েছে, সিরাজউদ্দৌলার মৃত্যু হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিয়েছেন, এবং তারপরে হলওয়েল নামে এক ভদ্রলোক ইতিহাস লিখলেন। ইতিহাস লিখলেন কি, যে সিরাজউদ্দৌলা খুব খারাপ লোক ছিলেন, তিনি কূপের ভেতরে মানুষ ফেলে ফেলে মারতেন, নারী নির্যাতন করতেন, ইত্যাদি 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 ইত্যাদি। এই ইতিহাস কিন্তু 150 বছর মানুষ জেনেছে। কিন্তু দেখেন, অক্ষয় কুমার মৈত্র যখন সেই ইতিহাসটিকে খুঁজে বের করলেন যে না, ইতিহাস এটা নয়, সিরাজ এমন ছিলেন না, এবং ইতিহাসের যখন পুনর্ভাস তিনি আনলেন, সেই ইতিহাসই কিন্তু আজকে সত্য হয়ে আছে। হলওয়েলের ইতিহাস কিন্তু আর নেই। এখন কিন্তু সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার জন্য জীবন দিয়েছেন, তিনি বাজে মানুষ নন, এটাই প্রমাণিত হয়েছে না? তাহলে ইতিহাসের এটা তো পুনর্ভাস। জি। এখন যিনি সেই ইতিহাস প্রথম লিখেছিলেন হলওয়েল, তার মনুমেন্ট কিন্তু কলকাতায় নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে, তিনি তখন ছাত্র ছিলেন, তার নেতৃত্বে ছাত্ররা গিয়ে ওই মনুমেন্ট, হলওয়েল মনুমেন্ট ভেঙেই দিল। এটা হচ্ছে ইতিহাসের আরেকটি পুনর্ভাস। এবার দাদার কথায় আসি। দাদা বলেছেন 1975 সালের 15 আগস্টের পরে বঙ্গবন্ধু কিন্তু এই কলকাতায় ছাত্র থাকাকালে হলওয়েল মুভমেন্ট ভাঙা অপসারণের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী। যে দাদা বলছেন 75 সালের 15 আগস্টের পরে বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করতে দেওয়া হতো না, জাতির পিতা বলা হতো না, জয় বাংলা বলতে দেওয়া হতো না,
আমরাই বলতে পারিনি। দাদা আমাদের জ্যেষ্ঠ, কিন্তু আমরা তখন তো ছাত্র, এবং আমি ব্যক্তিগতভাবে ততদিনে একটি শিশু সংগঠন খেলাঘরের সাথে যুক্ত হয়েছি, ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়েছি, ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি। আমরাও বলতে পারিনি। আমরা যারা বিশ্বাস করতাম তিনি আমাদের জাতির পিতা, আমরা যারা বিশ্বাস করতাম তিনি আমার বাংলাদেশের মহান স্থপতি, তিনি বঙ্গবন্ধু, আমরা এই কথাটা বলতে পারিনি। দেখেন, আজকে অগাস্ট হত্যাকাণ্ডের 50 বছর এই অনুষ্ঠান যখন আমরা শুরু করছি, তখন ইতিহাসের পুনর্ভাস যে তিনি জাতির পিতা, তিনি বঙ্গবন্ধু, তিনি বাংলাদেশের স্থপতি। যারা 21 বছর তাকে আড়াল করতে চেয়েছিলেন, গোপন করতে চেয়েছিলেন, এবং যারা হলওয়েল ছিলেন, তারাই কিন্তু ইতিহাসে আর টিকে নেই। এটা ইতিহাসের পুনর্ভাস। আমার ব্যক্তিগত বিশ্বাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975-এর 15ই আগস্ট শারীরিকভাবে নিহত হয়েছেন, কিন্তু তিনি অক্ষয়, অমর, অব্যয়। সম্রাট অশোকের কথা আজও আমরা বলি না? আপনি লিখে রাখুন, পৃথিবীর মানব জাতির ইতিহাস যতদিন থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস ততদিন থাকবে। সেই জায়গাটা তো আপনি বললেন যে সেই পুনর্ভাস, সেটা তো ইতিহাসটাকে নিয়ে আসে, বা যদি কেউ এখানে বিকৃত করে থাকে, 150 বছরের যে ইতিহাসের কথা বললেন, সিরাজউদ্দৌলার একদম বিরুদ্ধচারণ করে যে ইতিহাস তৈরি হয়েছিল, সেটাও ভেসে গেছে। এবং ইতিহাসে যখন দেদীপ্যমান থাকে এরকম, তার বাইরে গিয়ে আপনারা বলছেন যে বলতে পারেননি, এই নাম উচ্চারণ করতে পারেননি, কোনো কিছু বলতে পারেননি। আর যে প্রজন্ম এই বলতে পারাটা শিখতেই পারলো না, এই শব্দগুলোই শিখতে পারলো না, তারা কতটা ক্ষতির সাগরে ভাসল? দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধ যিনি প্রত্যক্ষ করেছেন যোদ্ধা হিসেবে, তার একরকম অনুভূতি, যিনি দূর থেকে পর্যবেক্ষণ করেছেন তার একরকম অনুভূতি, 50 বছর পরে যিনি সেই ইতিহাস শুনেছেন তার এক অনুভূতি, আর যার কাছ থেকে শুনেছেন তিনি যদি প্রকৃত ইতিহাস না বলে থাকেন তাহলে আরেক রকম অনুভূতি। এই যে প্রজন্ম দেখেনি এবং যথার্থটি শোনেনি, তার কাছ থেকে আপনি সব কিছু কিন্তু আশা করবেন না। তাকে শোকের সাগরে আমরা চাইলেই ভাসবে না। কিন্তু জাতির কিছু দায়িত্ব আছে, সরকারের কিছু দায়িত্ব আছে, রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে, সমাজের প্রতিভূ যারা আছেন তাদের দায়িত্ব আছে, মুক্তিযোদ্ধা যারা তাদের দায়িত্ব আছে, তার মানে সমাজের যারা সুধীজন তাদের দায়িত্ব আছে। এই প্রজন্মটিকে মুক্তিযুদ্ধের কথা বলা, বঙ্গবন্ধুর কথা বলা, তার আত্মত্যাগের কথা বলা, এবং 1938 সাল থেকে একেবারে 1975 পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি বছরে বছরে, প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি পলে পলে একটু একটু করে গড়ে ওঠা, এবং সেই গড়ে ওঠার ভেতর দিয়ে একটি সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে একটি রাষ্ট্রের জন্মকথা, এটি জানানো দরকার। না জানলে কেউ শোকের সাগরে ভাসবে না। আমি শোকের সাগরের জায়গাটা তো আপনারা পরিষ্কার করলেন, আমি ক্ষতির সাগরে ভাষা বলি বা ডুবে গেলাম কতটা, সেই জায়গাটা একটু গুরুত্ব সহকারে শুনতে চাচ্ছিলাম। নিঃসন্দেহে আপনাকে আবার শুনবো অজয় দাশগুপ্ত, যেখানে রেখে গিয়েছি অধীর আগ্রহে, নিঃসন্দেহে আমরাও রয়েছি, আপনারাও ছিলেন সেই সময়টাতে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তারপরে ঘটনাটা কি ঘটলো? আমরা দেখেন, ক্ষতির কথাটা, প্রসঙ্গটা যেটা বললেন, আমরা তো রতন সিদ্দিকী বললেন যে বলতে দেওয়া হয়নি, কিন্তু আমরা বলেছি। কিন্তু পার্থক্যটা হচ্ছে স্বাচ্ছন্দ্য নিয়ে তো বলতে পারেননি। হ্যাঁ, সাহস নিয়ে বলেছি, দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে বলেছি। তবে এখন যেমন অবারিত গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি সংবাদপত্র, বেতার, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, মুহূর্তে আপনার একটি কথা, আপনি একটা ঘরের অন্ধকার পরিবেশে বসে কথা বলেন, কিংবা চরের মধ্যে কথা বলেন, কিংবা আপনি একটা রেলগাড়ির ভেতরে বসে কথা বলেন, কিংবা নদী পক্ষে চলমান কোনো নৌযানে কথা বলেন, শুধু বাংলাদেশ ভূখণ্ড না, গোটা বিশ্ব জেনে যাচ্ছে মুহূর্তে।
আর ওই সময় আমরা যে কথা বলেছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নিন্দা করি, প্রতিবাদ করি, হত্যাকারীর শাস্তি চাই, সেই কথাটা কিন্তু বাংলাদেশের কোনো সংবাদপত্রে প্রকাশ হয়নি, প্রকাশ করতে দেওয়া হয়নি, কণ্ঠরুদ্ধ ছিল। সময়ের সাথে পার্থক্যটা হচ্ছে এখানে আপনার, আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমার নিজেরই তো মনে আছে যে 15ই আগস্ট এই নিষ্ঠুর হত্যাকাণ্ড, 71-এ আর্মি, পাকিস্তান আর্মি বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এই ভূখণ্ডে নিয়ে রাখতে সাহস করেনি। আগে যতবার গ্রেপ্তার হয়েছে এই বাংলাদেশ ভূখণ্ডে, কিন্তু 71-এ তাকে নিয়ে গেছে 1500 কিলোমিটারেরও বেশি দূরে পশ্চিম পাকিস্তানে, কারণ তাদের মনে হয়েছে যে এখানে রাখলে পরে মুক্তিবাহিনী বা বাংলাদেশের মানুষ তাকে মুক্ত করে নিয়ে যেতে পারে। সেই সম্ভাবনাটা একেবারেই যাতে মানে কোনো রকম না থাকে, সেটার জন্যই তো এই দূরে নিয়ে গিয়েছিল। আমরা 15ই আগস্টে কি দেখলাম যে 10 বছরের শিশু রাসেলকে পর্যন্ত হত্যা করা হয়েছে। বাংলাদেশের সেরা নারী খেলোয়াড় না, শুধু নারী পুরুষ সব ধরনের খেলোয়াড়দের তালিকায় থাকবে সুলতানা আহমেদ, ছিল পরে শেখ কামালের স্ত্রী হয়েছে। তাকে একটু ভাবা যায় না এগুলো আর কি। বেগম মুজিব নিজে কোনোদিনও রাজনীতি করেননি, কিন্তু ফজিলাতুন্নেসা মুজিব, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে তো লক্ষ ছবি আছে নানাভাবে, কত ভিডিও আছে। জাতির পিতা তিনি, তার আগে মন্ত্রী, তার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন হয়েছেন। কোনোদিনও সাধারণত রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় আচার বলে কিছু থাকে, যে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের স্পাউস বা স্ত্রী বা স্বামী, তারাও কিন্তু এক ধরনের ক্ষমতার প্রোটোকলের অংশ। কিন্তু কেউ ফজিলাতুন্নেসা মুজিবকে কেউ কোনোদিন কোনো ফিতা কাটতে দেখেছে? কোনোদিন তাকে ব্যালকনিতে দাঁড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখেছে? আমাদের মন্ত্রী, এমপি বা ডিসিদের দেখবেন সচিবদের স্ত্রীরা নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে বার্ষিক ক্রীড়া উৎসব ফিতা কাটে, কোনোদিন কি দেখেছে বেগম মুজিবকে? অথচ দলের যখন সবচেয়ে বিপদে পড়েছে বারবার, তিনি কিন্তু পেছনে থেকে না সামনে এসে প্রেরণা জুগিয়েছেন। আবার দেখেন 71-এর 25শে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, তিনি নিজে বন্দী পরিবারের সদস্যদের নিয়ে। এইরকম একটা স্বামী বেঁচে আছেন কিনা খবরই জানতেন না তো বহু মাস। এইরকম একটা সময় দুইটা তরুণ ছেলেকে কেউ যুদ্ধে পাঠাতে পারে? কামাল জামালকে। তিনি কিন্তু সেই সাহস দেখিয়েছেন, সেই জাতির প্রতি অঙ্গীকার যে আমার মানে স্বামীর আহ্বানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আহ্বানে লাখ লাখ তরুণ যখন অস্ত্র ধরেছে, তখন আমি আমার 2 তরুণ সন্তানকে বুকে আগলে ধরে রাখতে পারি না। আমাকেও তাদের এই লাখ লাখ তরুণ রণাঙ্গনে গিয়েছে, আমার সন্তানদেরও আমি রণাঙ্গনে পাঠাবো। তাকে পর্যন্ত 15ই আগস্টে হত্যা করেছে। মানে এই যে হত্যাকাণ্ড, আমরা যখন এই হত্যাকাণ্ড, আমরা তো 71 দেখেছি, যখন 15ই আগস্ট সকালে আমরা যে তাৎক্ষণিক প্রতিবাদ করতে পারিনি, সেই জন্য অবশ্যই অনুশোচনা বোধ আছে। কিন্তু আমাদের এইটা মনে রাখতে হয়েছে বা বুঝতে একটু সময় লেগেছে যে এত নিষ্ঠুর হত্যাযজ্ঞ যারা পরিচালনা করতে পারে, যারা বেতারে এসে নাম বদলানো শুধু না, সদম্ভে ঔদ্ধত্য প্রকাশ করে ঘোষণা করা হতে পারে যে শেখ মুজিবকে নির্বংশ করা হয়েছে, তাহলে আমাদের তো তাৎক্ষণিক একটা সংখ্যা ছিল যে আবার 71 তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কাজেই 1-2 দিন আমরা সতর্ক ছিলাম। আমার তো মনেই আছে যে 15ই আগস্ট এই ঘটনা, 2টা জিনিস আমাদের দেখতে হয়েছে 15ই আগস্ট বিকেলে বা রাতে। যে বঙ্গবন্ধুর অনুসারী আওয়ামী লীগের নেতারা সর্বক্ষণ বঙ্গবন্ধু বলতেন, তাদের একটা অংশ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান বা এরকম, তারা বন্দী হয়ে গেলেন। আর একটা অংশ কিন্তু খুনি মোস্তাকের মন্ত্রিসভার সদস্য হয়ে গেল। আওয়ামী লীগকে তো এই জায়গাটার একটা, এখানে তাপসকামিতা
আর একদম আপোষহীন থাকার বিষয়টা আমার নিজের যদি বলেন সুস্পষ্ট হয়েছে। মুজাহিদ ইসলাম সেলিমের কথা যদি বলেন, নুহুল আলম লেনিন বা ইসমাত কাদির গামা, রবিউল আলম চৌধুরীর কথা বলেন, আমরা কিন্তু 18-19 আগস্টে 15 আগস্টের এই ঘটনা 18-19 তারিখে কিন্তু আমরা সংঘবদ্ধ হয়ে গেছি। আমরা নিজেরা কি করে প্রতিবাদ সংগঠিত করব সেই আলোচনা শুরু আরো অনেক কথা শুনবো, কিন্তু বিরতি শেষ করে সেই আলোচনায় ঢুকবো। সম্মানিত দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতি সেরে আবারও আসবো আজকের এই আলোচনায়, আপনারা সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম লিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজকের এই যে একদম প্রথম ঘন্টা কোনো একটা দিনের রাত 12টার পরে আমরা বলি যে শুরু হয়ে গেল, সেখান থেকে আমরা কিন্তু জানি যে আগস্ট মাস শুরু হয়েছে। আগস্ট মাস শুরু হওয়া মানেই শোকের মাস, বা এই জায়গায় আমাদের অনেক ক্ষত রয়েছে। সেই ক্ষত বা অভাগা জাতি হিসেবে বছরের পর বছর যে পার করবার কষ্ট, পৃথিবীর বুকে মাথা উঁচু না করে বেঁচে থাকবার যে কষ্ট, সেগুলো কিন্তু আমাদেরকে ভুগিয়েছে অনেক বেশি, এখনও নানানভাবে ভোগাচ্ছে। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের জন্য যে একটি কমিশন গঠন আজ পর্যন্ত হয়নি, এবং সেটা বারবার আশ্বস্ত করা হয়েছে। হয়তো রয়েছে নানান প্রতিবন্ধকতা, তারপরে এই আলোচনাগুলো করতেই হচ্ছে, কারণ এগুলো আমাদের আসলেই প্রাণের আলোচনা। আমি আসতে চাই অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, যেই জায়গাটায় শেষ করেছেন অজয় দাশগুপ্ত, যে দুটো পক্ষ একদম চিহ্নিত হয়ে গেল, যে এক পক্ষ কোনোভাবেই আপোষ করলো না, তাদেরকে কারাবন্দী করা হলো, এবং পরবর্তীতে কি পরিণতি হয়েছে সেটা তো আমরা নভেম্বরে গেলেই দেখতে পাই। আর এক পক্ষ মন্ত্রিসভায় বসে গেল। তাহলে কোথায় এখানে যদি বলি যে এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে তো প্রত্যেকেই বড় গলায় দাবি করত যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলছি, আদর্শ কোথায় হারিয়ে গেল মুহূর্তেই? হ্যাঁ, এই দুঃখ দাদার যেমন, সে দুঃখ তো আমাদেরও আছে। আমার কিন্তু দুঃখের সাথে একটা লজ্জা কাজ করে। লজ্জা কাজ করে এই কারণে, 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা খন্দকার মোশতাকের কাছে আত্মসমর্পণ করেছে, সেই মানুষগুলোকে যখন আবার আমি 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পরে দেখেছি সদম্ভে, তখন আমার খুব লজ্জা লাগে। এই যে আজকে কয়েকটা নাম বলেছেন, রবিউল ভাই, রবিউল ভাইয়ের আরেকটা নাম আছে, উনি যে নামটা বলেছেন রবিউল ভাই এখন ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য এবং মন্ত্রী হয়েছেন। নুহুল আলম লেনিন এখন অসুস্থ আছেন। মাহবুবুজ্জামান আছে, আমাদের সাথে যোগাযোগ আছে। মুজাহিদুল ইসলাম সেলিম যোগাযোগ আছে। গামা ভাই মৃত্যুবরণ করেছেন। না না, অসুস্থ আছেন আর কি, কিন্তু সক্রিয় আছেন। এই যে মানুষগুলি, এর বাইরে আমি আরো কয়েকটা মানুষের কথা বলতে চাই। কারণটা হচ্ছে কি জানেন, আমি কিন্তু ওই লজ্জাগুলো নিয়েই বলছি, ওই গ্লানিগুলো নিয়েই বলছি, ওই অপমানগুলো নিয়েই বলছি যে সুরসুর করে সন্ধ্যার সময় তারা শপথ নিতে চলে গেলেন, কেমন করে শপথ নিয়েছিলেন এবং সেই শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেছিলেন, একটা ছোট্ট সাদা কালো টেলিভিশনে দেখেছিলাম। এগুলি সব মনে আছে, এগুলি নাই বা বলি, কিন্তু প্রতিবাদ কিন্তু হয়েছে। সেই প্রতিবাদ হয়তো সম্মিলিত নয়, সেই প্রতিবাদ হয়তো সংক্ষুব্ধ স্রোতের ভেতর দিয়ে যা উচ্চকিত হয় তেমন নয়। যেমন আমি একটা কথা বলি, তারিখ নিয়ে হয়তো বিভ্রান্তি থাকতে পারে। দাদারা 4 নভেম্বর একটা মিছিল করেছিলেন 75-এই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একেবারে 32 নম্বর পর্যন্ত। তার আগে দাদারা একটা লিফলেট তৈরি করলেন। কোথা থেকে ছাপিয়েছেন আমরা দূর থেকে শুনেছি, মগবাজারের কোনো একটা জায়গা থেকে ছাপানো হয়েছে, এবং একটা নাম শুনেছি, আমি এগুলির শোনার কথা, কিন্তু যে নাম শুনেছি জুলিয়াস ভাই, তিনি এটা ছাপানোতে সহযোগিতা করেছেন, এবং এই লিফলেটটা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিলি করবার জন্য দেয়া হয়েছে। ওটি বিলি করবার নাম ছিল কাদো বাঙালি কাদো। হ্যাঁ, কাদো বাঙালি কাদো লিফলেটটা এটা ছিল, যে এটা বিলি করবার কোনো একটা জায়গার দায়িত্ব ছিল আমার। আমি তখন খেলাঘর করি, আর একটু ছাত্র ইউনিয়নের সাথে যোগাযোগ হয়েছে। আমি দেখেছি মানিকচন্দ্র সাহা গ্রেপ্তার হয়েছেন, তাকে পরবর্তী পর্যায়ে খুন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। এই যে লিফলেটটা ছাড়া হয়েছে, এটা কিন্তু প্রতিবাদ। কিশোরগঞ্জে কিন্তু প্রতিবাদ মিছিল হয়েছে, এগুলো কিন্তু হয়েছে।
আরেকটা প্রতিবাদের কথা আমি বলি, উদীচী করেছিল। সেটা হচ্ছে ওই যে দাদা বললেন বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, শেখ মুজিবও বলতে দেবে না। উদীচী একটা অনুষ্ঠান করছে, সেই অনুষ্ঠানে কিভাবে রটে গেল যে ওখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটার কথা বলা হবে। সেই জন্য কিন্তু বিডিআর তখন ঘিরে রেখেছে, ইপিআর থেকে সবে বিডিআর হয়েছে, ঘিরে রেখেছে। উদীচী একটা কাণ্ড কি করলো শোনেন, একটা মাইক্রোফোনের স্ট্যান্ড 6 ফুট লম্বা করে এরকম করে দাঁড় করিয়ে রাখলো। ওই মাইক্রোফোনের সামনে কেউ কথা বললো না, নিচে গান হলো, এই হলো। শেষে গিয়ে বলা হলো যে এই 6 ফুট উচ্চতায় মাইক্রোফোনে দাঁড়িয়ে যিনি কথা বলতে পারতেন তিনি নেই বলে আমরা আজ এই মাইক্রোফোনে কেউ কথা বললাম না। বিডিআর বুঝতেই পারলো না যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ কিন্তু হয়ে গেল। দেখেন এগুলি কিন্তু হয়েছে। কবি নির্মলেন্দু গুণ বাংলা একাডেমিতে গিয়ে কবিতা পড়েননি? পড়েছেন তো। আমি এখন দায়িত্ব নিয়েই বলছি, কবি কামাল চৌধুরী, এখন যিনি আমাদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি তখন ছাত্র, তিনিও তো লিখেছেন। তার মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মিনার মনসুর মগবাজারের কোনো একটা প্রেস থেকে লাল গোলাপ বলে একটা বই সংকলন সম্পাদনা করেছিলেন। তার মানে প্রতিবাদ হয়েছে বিচ্ছিন্নভাবে। অন্নদা শঙ্কর রায় তো ওপার থেকে লিখেই বসলেন। তার মানে এগুলি হয়েছে, কিন্তু এটি সংঘবদ্ধ হয়নি। ওই যে যারা 15 তারিখে সন্ধ্যার সময় মোশতাকের সাথে শপথ নিয়েছেন অথচ বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার পেছনে পেছনে ঘুরেছেন, এই মানুষগুলি যদি ওই রকম বিশ্বাসঘাতকতা না করতেন, তাজউদ্দিন, কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলীর মতো প্রতিবাদী হতেন, তোফায়েল আহমেদের মতো প্রতিবাদী হতেন, মায়া চৌধুরীর মতো প্রতিবাদী হতেন, এবং তারা যদি দাঁড়াতেন তাহলে 75-এর 15ই আগস্টের প্রতিদান আমরা 6 মাসের ভেতরে দিতে পারতাম। জি, এবং সেই নেতৃত্ব, জোরালো নেতৃত্ব থাকলে 6 মাসের মধ্যে যেমন দিতে পারতেন, আবার যতটুকু প্রতিবাদ হয়েছে বিক্ষিপ্তভাবে বললেন, প্রচার আসলে কি ততটা হয়েছে? অজয় দাশগুপ্ত, গণমাধ্যমের ভূমিকাটা তখন কি ছিল? 15ই আগস্ট সকালে 75 সালের কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যেমন ঘোষণা দেওয়া হলো, একই সঙ্গে ঘোষণা দেওয়া হলো যে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে, সামরিক আইন জারি করা হয়েছে। সামরিক আইনের কতগুলো কিন্তু ফরমান জারি হয় সঙ্গে সঙ্গেই। সামরিক আইন মানেই এই ভূখণ্ডে তো 75-এর আগে 2বার সামরিক শাসন দেখেছে। একটা হচ্ছে 58 সালে আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানের অংশ হিসাবে, আর একটা হচ্ছে 69-এর 25শে মার্চ ইয়াহিয়া খান ক্ষমতায় আসলো। তারপরে 73-এর গণহত্যা, সেটাও তো সামরিক শাসনের মধ্যেই। কাজে সামরিক শাসন জারি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কতগুলো মানে অপরিহার্য কাজ ঘটে যায়। একটা হচ্ছে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, রাজনৈতিক দল নিষিদ্ধ, কখনো সংবিধান নিষিদ্ধ হয়, স্থগিত রাখা হয়, কখনো হয় না, কিন্তু মৌলিক অধিকার সব নিষিদ্ধ। কথা বলা যাবে না, সমাবেশ করা যাবে না, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। কাজে আমরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করব ঘরে বসেই করি আর বাইরে বসেই করি। এখন অনেককে কেউ কেউ মানে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে কেউ তো প্রতিবাদ করে নাই, কিন্তু প্রতিবাদ করেছি করেনি সেটা তো সংবাদপত্রে দেখা যাবে না। 76-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী যখন আমরা পালন করি, আমার তো মনে আছে যে ধানমন্ডি লেকে আমরা 32 নম্বরে সকালবেলা কয়েকটি মেয়ে প্রথম গিয়েছে, তারা ফুল দিয়ে এসেছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর দিতে দেয়নি, এমনকি রাস্তায় যেতে দেয়নি। আমরা তো ওই ধানমন্ডি লেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। এটা তো প্রকাশ করা যাবে না, কারণ এটা নিষিদ্ধ। কাজে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে প্রতিবাদ কি হয়েছে, দেশের ভেতরে হয়েছে, দেশের বাইরে হয়েছে, নানাভাবে ঘরের মধ্যেও মানুষের গুমরে কেঁদে ফেলাটাও কিন্তু একটা প্রতিবাদ। সেটা তো কেউ রোজা রাখা, সেটা একটা, কেউ পূজার আসনে বসে প্রার্থনা করা, সেটাও কিন্তু একটা প্রতিবাদ। সেই কাজগুলো করতে দেওয়া হয়নি। নিষ্ঠুর সামরিক স্বৈর শাসন, দুর্ভাগ্যজনকভাবে তারাই বড় বড় গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বলে, ধরেন যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে, কিন্তু এই হত্যাকাণ্ডের নিন্দা তো তারা কখনো করেনি। যে একটা দেশের জাতির পিতা, রাষ্ট্রপতি,
তাকে পরিবারের সদস্যদের সহ হত্যা করেছে, এই নিন্দা তো তাদের কণ্ঠে যুক্তরাষ্ট্র তো করেই নেই, কিন্তু এবং যুক্তরাষ্ট্রকে নানানভাবে তো নেপথ্য কুশীলভাবে তাদেরকে খোঁজা হয়। আপনি একটু অনুমতি করেন, কিন্তু বিদেশি গণমাধ্যমটা আমি একটু শুনতে চাচ্ছি। আমি একটু মানে দাদার সাথে একটু সাপ্লিমেন্ট করি। দেখেন প্রতিবাদগুলি কিরকম, এগুলিকে কিন্তু আপনার নিতে হবে। আমি নাম নেব না, একটা দৈনিক পত্রিকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটাকে এত ফলাও করে প্রচার করতো এবং বঙ্গবন্ধুর এত বদনাম করত। দেখেন প্রেস ক্লাবের সামনে দেয়ালটার মধ্যে একটা ওয়ালিং হলো ওই সময়, দাদার মনে আছে, এক খবরের মধ্যে ঢোকায় হাজার রকম মিথ্যেফাক, CIA মদত যোগায়, গুজব রটায় বলে পত্রিকাটার নাম। যারা বঙ্গবন্ধুর, এটা কিন্তু প্রতিবাদ, আপনি এগুলি খেয়াল করেন। এগুলি কিন্তু আরেকটা জায়গায় একটা লেখা হলো যে যারা ছিল সহচর হানাদার সৈন্যের, তারা আজ দেশপ্রেমী, দোষ ধরে অন্যের। এগুলি লেখা হয়েছে লিখনের মধ্য দিয়ে প্রতিবাদ। এর বাইরে আপনি দেখেন আরো কয়েকটা প্রতিবাদ, এগুলি দাদা আমার সিনিয়র, আমি আবারও বলছি আরো বেশি মনে আছে। পাকিস্তানের ক্রিকেট টিম আসলো এবং ওই সময় প্রথম আসলো কিন্তু, এবং ওই সময় কিন্তু মনে করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, চীনের ভূমিকা, সৌদি আরবের ভূমিকা এবং পাকিস্তানের ভূমিকা, এই সবগুলি কিন্তু আমাদেরকে খুব সংক্ষুব্ধ করেছিল। বিশেষ করে আপনি জানেন কিনা যে বঙ্গবন্ধুর জীবদ্দশায় পাকিস্তান তার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করেছিল। সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে লিখেছিল যে পূর্ব পাকিস্তান নানা কারণে এখন বিচ্ছিন্ন হয়ে আছে, একসময় এটা আমাদের মধ্যে আসবে, এই রকমের একটা করেছিল। এটা যখন জানাজানি হলো এবং এটা নিয়ে একটা ভীষণ ক্ষোভ তৈরি হলো, তখন পাকিস্তান ক্রিকেট টিম খেলতে আসলো। সেই পাকিস্তান ক্রিকেট টিম ঢাকা স্টেডিয়ামে তাদেরকে খেলতে দেওয়া হয়নি। খেলতে দেওয়া তো হয়নি, দাদা মনে আছে, সেইটি প্রতিবাদে তাদের বন্ধ করে দেওয়া হলো খেলা। সেটি কিন্তু বিশাল প্রতিবাদ, তখন সামরিক শাসন। এই প্রতিবন্ধকতা কিভাবে তৈরি হলো সেটা একটু শুনতে চাই। ওইখানে বিচ্ছিন্নভাবে কিন্তু জয় বাংলা স্লোগান হয়েছে। আমি বিদেশি গণমাধ্যম যেটা বললেন, এটা একটু প্রসঙ্গটা বলি, দুই ধরনের কিন্তু। বঙ্গবন্ধু তার বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, এইটা কিন্তু পাশ্চাত্যের বিশেষ করে প্রধান শক্তি আমেরিকা পছন্দ করেনি। এই যে বাংলাদেশকে বদনাম দেওয়া, অপবাদ দেওয়া, বাস্কেট কেস বলা, তলাবিহীন ঝুরি বলা, এটা কিন্তু আমেরিকা থেকে এই কথাগুলো এসেছে। ইউরোপের কোনো দেশ ব্যাপারটাকে আমেরিকার সঙ্গে কণ্ঠ মিলিয়েছে, কেউ একটু অপেক্ষাকৃত নীরব থেকেছে। এই সামরিক শাসক যারা দেশে আসলো, প্রথমে খন্দকার মোস্তাকের মাধ্যমে, পরে জিয়াউর রহমান, তারা কিন্তু এখন যেসব বড় বড় গণমাধ্যম মানবাধিকারের কথা বলে, সামাজিক ন্যায় বিচারের কথা বলে, তারা কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নিন্দা করেনি। বরং আমাদের এই সামরিক স্বৈর শাসকরা নানান রকম তৎপরতা চালিয়ে লন্ডনের পত্রিকা, বিশেষ করে ইংরেজি ভাষ্যের, আমেরিকার পত্রিকা, বঙ্গবন্ধু সম্পর্কে যত রকমের কুৎসা রটনা দেন। এক সময় খবর এইসবই, সেই যে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের 677 নম্বর বাড়ি অঢেল সম্পদে ভরপুর, কিন্তু দেখা গেল যে খুনি মোস্তাকি একটা কমিটি করেছিল যে তার ব্যাংক ব্যালেন্স কি আছে, তো দেখা গেল যে কিছুই নাই, পুরো পরিবারে এমনকি মানে কিছুই পাওয়া গেল না, তাই না? এত বড় একটা চেষ্টা করেও এগুলো কিন্তু পত্রিকায় পরে এসেছিল আর কি। কিংবা ধরেন বেগম মুজিব তার শাড়ির বঙ্গবন্ধু থাকার সময় 100 টাকার নোট বাতিল করেছিল আর কি, ইনফ্লেশন নিয়ন্ত্রণের জন্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। তো দেখা গেল যে পরে এই সময় যখন বের হইলো যে বেগম মুজিবের শাড়ি তার ভাজে ভাজে 100 টাকার কয়েকটা নোট। তো অনেক পরে তার কন্যা শেখ হাসিনা জানালেন যে কারো মেয়ের বিয়ে গ্রামের, কারো ছেলের পরীক্ষার ফি, এইসব কারণে তিনি এই 100 টাকা অমুকের নামে, 200 টাকা অমুকের নামে, তার পুরো জীবনে যেমন আমরা বইয়ের ভাজে, শাড়ির ভাজে একটা নোট রাখা। এটা একটা দিক। ভারতের পত্রিকা, রাশিয়ার পত্রিকা, পূর্ব জার্মানির পত্রিকা, তারা কিন্তু এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে নানান রকম। ওখানে ওদের বেতার, তখন টেলিভিশনটা এত এখনকার মতো ছিল না, নানান রকমভাবে কিন্তু প্রতিবাদের কথা ওইসব দেশের গণমাধ্যমেও এসেছে বা রাষ্ট্রযন্ত্র থেকেও এসেছে। কিন্তু সেইগুলো বাংলাদেশের যারা সামরিক শাসক আছে, যারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে,
বঙ্গবন্ধুর পক্ষে যে কোনো শব্দ, বাক্য না, শব্দ উচ্চারণ নিষিদ্ধ করেছে, তারা কিন্তু এইগুলো বাংলাদেশে প্রচার করতে দেয়নি। যে রাশিয়ার কমিউনিস্ট পার্টি বা অন্যান্য শক্তি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের নিন্দা করেছে, বাংলাদেশে গণতন্ত্র হত্যার নিন্দা করেছে, পার্লামেন্ট বাতিলের নিন্দা করেছে, পত্রিকায় মুজিবের কথা বলা যাবে না। হ্যাঁ, ওই যে যেমন নির্মলেন্দু গুণ এসে কী বললেন ৭৭-এর ২১শে ফেব্রুয়ারি, ৭৫-এর ১.৫ বছর পরে বাংলা একাডেমিতে বললেন যে আমাকে গোলাপ বলেছে তুমি আজকে বাংলা একাডেমিতে কবিতা, তখন এখনও যেমন পড়া হয় ২১শে ফেব্রুয়ারি সকালে, তিনি ওই সময় যেহেতু অনেক কিছুই নিষিদ্ধ, কাজে ২১শে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে প্রচুর ভিড়, তিনি এসে বললেন যে গোলাপ তাকে বলেছে যে মুজিবের কথা বলতে হবে। কিন্তু সেই কবিতাটা তো কোনো পত্রিকায় প্রকাশ করতে দেয়নি, বরং এই কবিতাটা পাঠ করার অভিযোগে তাকে থানায় নিয়ে গেছে, গোয়েন্দারা নিয়ে গিয়ে নানান রকমের হয়রানি করেছে। তো এরকম একটা গল্প চালু ছিল যে ওনার কাছ থেকে কবিতার কপি চাইলেন, উনি কবিতাটা দিয়ে আসলেন গোয়েন্দাদের কাছে, তারপরে বের হয়ে আসার সময় কবিতাটা হৃদয়ে যেহেতু ছিল, কাজে মুখস্থ বলতে বলতে বের হয়ে আসলেন, যে কাগজ নিলেই তো বন্ধ হয় না। এইটা কিন্তু গণমাধ্যম যদি বলেন, বাংলাদেশে ৭৬-এর ১৫ই আগস্ট প্রথম মৃত্যুবার্ষিকী, আমরা তো ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ, কেন্দ্রীয় মসজিদ যেটা, সেইখানে আমরা মিলাদের আয়োজন করেছি, এবং এই মিলাদে অংশগ্রহণ করার জন্য যেমন ৩২ নম্বরে ফুল দেওয়ার আয়োজন করেছি, তেমনি মিলাদের আয়োজন করেছি। এবং আমাদের আন্দোলনের কৌশলটা কী ছিল, যে এই মিলাদে অংশগ্রহণ করার জন্য আমরা কিন্তু মাইকে প্রচার করা, এখন যেমন অনুষ্ঠান হলে পরে পত্রিকায় যায়, টেলিভিশনে যায়, বিজ্ঞপ্তি, এইটার তো সুযোগ ছিল না। আমরা প্রত্যেকটা রুমে রুমে, স্কুল, কলেজের, হল, হোস্টেলে, সব জায়গায় গিয়ে রুমে 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 রুমে, শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে, কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই কাজটা আমাদের করতে হয়েছে। বঙ্গবন্ধুর কথা বলার জন্য পত্রিকায় নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা আমাদের কৌশল গিয়ে একটু বার্তাটা দেয়া, কাজটা কঠিন ছিল, কিন্তু কাজটা লাভটা বেশি হয়েছে। কিন্তু মূল যেটা বললেন যে আমরা এই কথাগুলো কাজটা করেছি, গণমাধ্যমে তো এই খবরটা প্রকাশিত হয়নি। ৭৬-এর ১৫ই আগস্টের পত্রিকাগুলো যদি খুলে দেখেন, আজকে ৪৮ বছর তারপরে, ৭৬-এর ১৫ই আগস্ট, আজ শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর তো প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী, এই খবরটা পর্যন্ত কোনো পত্রিকায় আপনি পাবেন না। আমরা যে কর্মসূচিগুলো পালন করেছি সেই খবরটা এখন দেখেন, যখন বাংলাদেশে কোনো ছাত্র আন্দোলন চলে বা অন্য ধরনের ছিল যে প্রথম মৃত্যুবার্ষিকী, সেটাও কোনো পত্রিকার একদম আনাচে কানাচেও থাকবে না। এই জায়গাটা তো অতিক্রম করতে হয়েছে বাংলাদেশের মানুষকে। এবং এই সামরিক শাসক এরা হয়তো এখন ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে মুজিবের হত্যার কেউ প্রতিবাদ করেনি, প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ প্রকাশ করতে দেয়নি। এবং সেটাও সামরিক শাসন জারি যেমন অপরাধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যেমন অপরাধ, এই যে হত্যাকাণ্ডের পরে মানুষের ক্ষোভের প্রকাশ, সেইটা সাপ্রেস করে রাখা, সেটা অপরাধ। গণতন্ত্র হত্যা করা, মুজিব নিজে একটা, এই ডক্টর জিল্লুর রহমান খান তিনি একটা বই লিখেছেন, আমি এটা ইংরেজিতে লিখেছিলেন, যে ক্যারিসমেটিক লিডার শেখ মুজিবুর রহমান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, তার বাংলা করা হয়েছিল, সেই কাজটি আমি করেছিলাম। শেখ মুজিবুর রহমানের সম্মোহনী নেতৃত্ব স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ যে সম্মোহনী ক্ষমতাটা ছিল, ওইটার মধ্যে একটা লাইন আছে যে ঘাতকরা যখন 15ই আগস্ট অতি প্রত্যুষে তাকে হত্যার জন্য সিঁড়িতে যখন বন্দুক উদ্ধত, তখন তিনি বলেছিলেন যে আমার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্র এবং মানবাধিকতা বিদায় নেবে, বাংলাদেশ আর আগের মতো হবে না। দেখেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কিন্তু এই কথাটা বলেছিলেন, যে বাস্তবে তো তাই ঘটেছিল, যে গণতন্ত্র বিদায় নিয়েছিল। বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে কিন্তু প্রায় 30 বছর সেই অপশক্তি শাসন করেছে, যারা 71 বাংলাদেশের স্বাধীনতা অর্জন এইটা চায়নি, বরং স্বাধীনতা যাতে না আসে সেটার জন্য গণহত্যাকারী, জেনোসাইডের হোতাদের, নারী নির্যাতনকারী, ধর্ষকদের
বাংলাদেশের সম্পদ ধ্বংসকারী, তাদের সহযোগিতা শুধু না, নিজেরাও তাতে অংশীদার ছিল। সেই শক্তি তো ক্ষমতায় ছিল। আসলে সেই যে বিদায় নেয়া মানবিকতা বা আপনি যেটা বললেন গণতন্ত্র, সেই জায়গা থেকে আরেকটু পেছনেও যেতে চাই। ৭৫-এর আগে ৭৪-এ আমি যাব। ৭৪-এ যে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল, অর্থাৎ কোনো একটি হত্যাকাণ্ড সংঘটিত করবার আগে তারা যে এক ধরনের সুকৌশল পেতেছিল বা বলা যেতে পারে তৈরি করেছিল প্রেক্ষাপটটা, সেটা নিয়েও শুনবো আপনাদের কাছে। আরেকটি বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক, রয়েছেন আপনারা আজকে এই আলোচনায়, যে আলোচনায় আমরা কথা বলছি ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘটে যাওয়া ঘটনা, এবং সবচেয়ে বেশি যে জায়গায় আমরা গুরুত্ব দিচ্ছি বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা। আবারও ফিরব সেই আলোচনা নিয়ে, সাথে থাকবেন। ফিরে এলাম লিটল ডট ২১ রাতের আজকের আয়োজনে। কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। কথা হচ্ছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যা ঘটে গিয়েছিল, পুরো আগস্ট মাসকেই কলঙ্কিত করেছিল। কলঙ্কিত হয়েছিল হয়তো বাংলাদেশের একদম প্রতিটি মানুষ, কারণ আমরা তো পরিচয় দিয়েছি নিজেদের অভাগা জাতি হিসাবে। আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে সামনে এগোতে পারিনি, শুধু পশ্চাৎ পদ অপসারণ করতে হয়েছে, অবলম্বন করতে হয়েছে। আমরা শুধু পেছনেই হেঁটেছি দীর্ঘ বছর। সেই জায়গাটায় আসবো। অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, বলছিলাম যে হত্যাকাণ্ড সংগঠিত করবার আগে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যেটাও আমরা ইতিহাস থেকে পাই। আপনি তখন পুনর্বাস শব্দটা ব্যবহার করেছিলেন। ৭৪-এ একটি বড় প্রেক্ষাপট, নানান অপপ্রচার, নানান গুজব। আমরা দেখেছি বাসন্তী নামে একজন জাল পরে বসে থাকা, এবং সেটা কতটা অপপ্রচারের মাত্রা ছাড়িয়েছিল যে পরবর্তীতে এরকমও শুনতে হচ্ছে তখন কাপড়ের দামের থেকে ওই জালের দাম বেশি ছিল। তাহলে কেন জাল পরানো হয়েছিল? ধন্যবাদ। সেটা হচ্ছে, এটাও একটা পুনর্বাস। সেটা হচ্ছে দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু ক্ষমতা এলেন, মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইত্যাদি অনেক বিস্তৃত হয়েছে। সে অনুযায়ী সেটা পূরণ করা সম্ভব ছিল না, করা যাচ্ছিল না। বঙ্গবন্ধু চেষ্টা করছিলেন, কিন্তু ওই যে একটু আগে দাদা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার যে মিত্র দেশগুলো ছিল তাদের অসহযোগিতা ইত্যাদি সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধু একটি সংকটের মধ্যে পড়লেন। আর আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে যুদ্ধগুলো হয়, এই যুদ্ধগুলো হবার পরে দুটো জিনিস হয়। একটা হচ্ছে দুর্ভিক্ষ হয়, আরেকটা হচ্ছে রোগ বালাই হয়। ওই যে অস্ত্রগুলি থাকে তার কেমিক্যালস থেকেই হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে কিন্তু ৪৩-এর মন্বন্তর হয়েছে। জি। অনুরূপভাবে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরে কিন্তু নানা রকম রোগ হয়েছে, আর অর্থাৎ প্রমাণিত একদম এই বিষয়টা, প্রাকৃতিক দুর্যোগও হয়েছে। এর মধ্যে বন্যা, খরা এগুলো তো ছিলই, এগুলো আমাদের হর হামেশা ছিল। পৃথিবীর বিভিন্ন দেশের সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি কি ঘটেছে শোনেন, ৭৪-এর দুর্ভিক্ষের সময় যখন বঙ্গবন্ধু বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়েছেন, কোনো একটি দেশ একটি বস্ত্র নয়, কাপড় নয়, নারীরা ব্যবহার করে যে পেন্সিল হিল, ১ লক্ষ পেন্সিল হিল পাঠিয়েছেন। এগুলো ইতিহাস। তার মানে কি উপহাস আমাদের করেছেন। এবার আসেন, ওই যে একটু আগে আমি পত্রিকার নামটা বলিনি, এক খবরের মধ্যে ঢোকায় হাজার রকম মিথ্যেফাক, সিআইএ মদত যোগায়, গুজব রটায়, ডর। ওই পত্রিকায় তো ছাপা হলো বাসন্তীর জাল পরা সেই ছবি, প্রতিবন্ধী সেই মেয়েটার। এই যে ছবিটা ছাপানো হলো এবং সেই ছবিটা ছাপিয়ে প্রচার করা হলো, বাংলাদেশ কি খারাপ অবস্থায় আছে। ইত্তেফাক এইটুকু ছবি ছাপালো, সেই ছবিটাকে নিয়ে গোটা পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার দোসর দেশগুলো, একদিকে পাকিস্তান, সৌদি আরব, চীন, আমেরিকা, চতুর্দিকে এটাকে এমনভাবে প্রচার করলো যে বাংলাদেশ দারিদ্র্যের শেষ সীমায় গিয়ে পৌঁছে গেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তো বলেই বসলেন যে বাংলাদেশকে আমি কত দেবো, এটা তো একটা তলাবিহীন ঝুড়ি, যা দিচ্ছি নিচে পড়ে যাচ্ছে। এখানেও আবার একটা খেয়াল করতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি তখন একটা সংকটের কারণ তৈরি করেছিল। আপনারা জানেন যে ১৯৭৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নিক্সন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন ফোর্ড। নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িয়েছিলেন। এই ওয়াটারগেট কেলেঙ্কারি থেকে নিজেকে মুক্ত করবার জন্য বিশ্বব্যাপী দৃষ্টিটা অন্যদিকে সরাবার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন। তার মধ্যে একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল
বাংলাদেশে, যেটা হেনরি কিসিঞ্জারের মাধ্যমে তিনি করেছিলেন। যদিও আমাদের নিক্সন সেটা থেকে রক্ষা পাননি, ফোর্ড পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। না, সেটা কি শুধু ওয়াটার কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টিটা অন্যদিকে সরাবার জন্যই, নাকি এখানে আপনি হেনরি কিসিঞ্জারের কথা বললেন তার কোনো আক্রোশ ছিল? আমেরিকাতে এটি পরবর্তী পর্যায়ে সিআইএ স্বীকার করেছে যে নিক্সন তার ওয়াটারগেট কেলেঙ্কারি থেকে মার্কিন দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরাবার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন কিছুকে উপলক্ষ করেছেন। তার মধ্যে এটাও একটা। হেনরি কিসিঞ্জার যখন এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলে বিশ্বব্যাপী প্রচার করেছেন এই দেশটির কোনো ভবিষ্যৎ নেই, কোনো স্বপ্ন নেই, কোনো সম্ভাবনা নেই, এই তলাবিহীন ঝুড়িকে সাহায্য দিয়ে কোনো লাভ নেই। এই যে পত্র পত্রিকা মাধ্যম গুজব, এরপরে পাটের কারখানাগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, নাশকতা হয়েছে, উগ্রপন্থার নামে হত্যাকাণ্ড হয়েছে, নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের প্রার্থীদেরকে হত্যা করা হয়েছে, লবণ লুকিয়ে রেখেছে, চাল লুকিয়ে রেখেছে, গুদামজাত করেছে, করে করে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করেছে। তাহলে কৃত্রিম খাদ্য সংকট, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় গণমাধ্যম সহ স্বাধীনতা বিরোধী চক্র যারা ছিল তাদের সম্মিলিত প্রয়াসের ভেতর দিয়ে সবকিছুকে গুজবে, গল্পে, কাহিনীতে এক জায়গায় সাজানো হয়েছে। কিন্তু আমি এই প্রশ্নটা আবারও রাখতে চাই হেনরি কিসিঞ্জার এই জায়গাটাতে, যে সিআইএ একটা তালিকা করেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের সেই সমস্ত নেতাদের যারা কিনা একদম শোষিতের পক্ষে। তাহলে কি শুধু এইটা ওয়াটার গেট কেলেঙ্কারির এই ব্যাপারটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য, নাকি ওই তালিকার মধ্যেও বঙ্গবন্ধুর নাম ছিল? আমি কিন্তু সেটা বলিনি, আমি বলেছি যে ওই মুহূর্তে তার দরকার ছিল, এটা সিআইএ এর কথা। বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনাগুলি করেছে, বাংলাদেশে এটাকে টেম্পার করেছে। কিন্তু এটাও ঠিক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিআইএ এর কারণে চিলির আলেন্দে খুন হয়েছেন, ইন্দোনেশিয়ার সেটা তো রয়েছে, আপনি যেটা বললেন সেটা তো হয়েছে। কিন্তু ওই যে আপনি আলেন্দের কথা বললেন, সেই তালিকায় বঙ্গবন্ধুরও নাম ছিল, যেটা আমরা ইতিহাস থেকে শুনি। বঙ্গবন্ধুকে তারা মনে করেছে বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যবাদের মোরলীপনার একটি প্রতিপক্ষ। এই প্রতিপক্ষকে তারা সরাতে চেয়েছে। এই প্রতিপক্ষকে সরাবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা এবং রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী ইত্যাদি সমন্বয়ের ভেতর দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তার মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই দাবিটি যে আমরা করছি, যে একটা কমিশন হওয়া দরকার, কারা পেছনে ছিল, যে গুলি করেছে আপনি তাকে ফাঁসি দিয়েছেন, কিন্তু যে গুলি করার পরিকল্পনা করেছে, যে গুলি করার নীল নকশাটা করেছে, আপনি তাকে চিহ্নিত করেন। এমনকি 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর ঢাকা শহরে কারা হুট খোলা গাড়িতে করে ঘুরে বেরিয়েছে, তাদের ছবিটাও তো দেখতে চাই আমরা, তাদের কথাটাও তো একটু জানতে চাই। সেগুলো উন্মোচনের জন্যই এখন একটি কমিশন অনেক বেশি দরকার। অজয় দাশগুপ্ত, বঙ্গবন্ধু তো একদম আলাদা করে ফেলেছিলেন একটা দাগ টেনে, শাসক আর শোষিত, সেটাই কি সবচেয়ে বেশি কাল হয়ে দাঁড়ালো কিনা? 71 হেনরি কিসিঞ্জার তার বইয়েও লিখেছেন যে ব্যক্তিগত পরাজয় হিসেবে গণ্য করেছেন 71-এ যে বাংলাদেশের অভ্যুদয় রুখতে পারেননি, রোখার জন্য কি করেছেন? পাকিস্তানকে অস্ত্র দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, জাতিসংঘে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকার প্রতিনিধিরা। বাংলাদেশ নিয়ে যখন 71-এ গণহত্যা বন্ধের প্রস্তাব ওঠে, তখন কিন্তু আমেরিকা তাতে সাহিত্য দেয়নি, বরং এই প্রস্তাব যাতে পাশ না হয় সেটার জন্যই চেষ্টা করেছে। সপ্তম নৌবহর ফিরে যাওয়াটা কি অনেক বেশি পরাজয় ছিল তাদের জন্য? সপ্তম নৌবহর মানে কি? ধরেন আমরা যখন বিজয়ের দ্বার প্রান্তে 71-এর ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে যখন আসলো, আপনি একটা নৌবহর মানে কি? তার মধ্যে তো ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান থাকে। আমেরিকার এখন যেসব যুদ্ধাস্ত্র দেখেন, মানে বহু মাইল দূরে গিয়ে, এখন যেমন মিসাইল দিয়ে, তখন হয়তো এতটা এরকম ছিল না, কিন্তু যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমা সব কিছুই তো এই সপ্তম নৌবহরে ছিল। ওর কোনো একটা যদি রাশিয়া এবং ভারত যদি এই সপ্তম নৌবহরের বিরুদ্ধে তাদের রাশিয়ান নৌবহর চলে না আসতো, তাহলে তো আমরা যখন ঢাকা মুক্ত করার অভিযানে 71-এ, তখন তো আমেরিকান বোমারু বিমান থেকে আমাদের উপরে সেই বোমা হামলা চালানো হতো। আরও একটা এক ধাপ গণহত্যা জেনোসাইড পাকিস্তানিরা চালিয়েছে, আর এক ধাপ আমেরিকা করতো। এইটা তো একটা অবস্থা ছিল আর কি। আমেরিকা ধরেন একটা সময় আমাদেরকে 70, 72, 74 বা পরে 80-র দশক পর্যন্ত, 80-র দশকের প্রথম দিক পর্যন্ত কি বলতো? আমরা শুধু না,
গরিব সব দেশগুলোকেই, যে তোমাদের যা চাও ঋণ নাও, অনুদান চাও, সব জাতিসংঘ, এই কিছু জাতিসংঘের মাধ্যমে, কিছু বিশ্বব্যাংকের মাধ্যমে, কিছু IMF এর মাধ্যমে, কিছু এশীয় উন্নয়নের মাধ্যমে তোমাদের অনুদান দেব, ঋণ দেব, কম সুদে বেশি দিন কিস্তিতে পরিশোধ করতে হবে। বিনিময়ে আমি দুনিয়ায় যত অপরাধ করি, ভিয়েতনামে বোমা ফেলি, কিউবার কাস্ট্রোকে হত্যার চেষ্টা করি, আলেন্দেকে হত্যা করি, জাতিসংঘ যাতে ইসরায়েলের নিন্দা না করে, আগ্রাসনের ব্যাপারে সোচ্চার না হয় সেই জন্য বারবার ভেটো দেই, এই সব আমার অপকর্ম অপরাধকে সমর্থন দিয়ে যেতে হবে। এটা তো একটা তাদের একটা ছিল। মুজিবকে ৭১ মনে করেছে যে এই লোকটা এর মধ্যে একটা ৭ কোটি ৭.৫ কোটি মানুষের দেশকে স্বাধীন করে ফেললো, এবং জনগণকে দিয়ে, এমন না ধরেন ক্যাস্ট্রো কিউবা, তার হচ্ছে যে একটা সশস্ত্র গেরিলা বাহিনী গঠন করে তিনি শাসকদের পরাজিত করেছেন। জনগণ অবশ্যই তার পক্ষে ছিল, কিন্তু মূলটা ছিল তার মুক্তিবাহিনী। আর শেখ মুজিবুর রহমান মুক্তিবাহিনী যখন প্রয়োজন হয়েছে অস্ত্র নেওয়ার সেটা করেছেন, কিন্তু তার আগে তিনি করেছেন ৭.৫ কোটি মানুষের প্রায় সবাইকে স্বাধীনতার জন্য একতাবদ্ধ করেছেন, মানসিকভাবে প্রস্তুতিটা সেরে রেখেছেন এবং সংগঠন করেছেন। কাজী এইটা কিন্তু তার কাছ থেকে এখনকার জন্য শিক্ষণীয়। আওয়ামী লীগকে তো এখন যদি বলেন, যখন তার সামনে যে কোনো সংকট আসে, তাকে তো প্রথমেই আত্মসমালোচনায় বসতে হয় যে আমি সংগঠনটাকে ঠিক মতো করেছি কিনা, আমার সংগঠনের মধ্যে মোস্তাক ডালিম চক্র বের হয়ে যায় কিনা, আমার সংগঠনের লোকেরা শত্রুকে আবার সংগঠিত হতে দেখলে তার সঙ্গে হাত মেলায় কিনা, আমার সংগঠনের লোকেরা কেউ জনগণের দুর্ভোগের জন্য দায়ী কিনা, জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য বা পরিবহনের সংকটের জন্য দায়ী কিনা, আগে তো নিজের দিকেও তাকাতে হয়। কাজে এই জায়গাটা হচ্ছে মুজিবকে শত্রু মনে করেছে। এই যে মুজিব সেই 52 সালে সোহরাওয়ার্দী সাহেবকে, যখন তার বয়স মাত্র 32 বছর, সোহরাওয়ার্দী সাহেবকে চিঠি লিখেছেন যে ডোন্ট থিঙ্ক অফ মি, আই হ্যাভ বর্ন টু সাফার। আমার জন্ম হয়েছে কষ্ট সহ্য করার জন্য। কষ্ট সহ্য কি? বাংলাদেশকে স্বাধীন করার জন্য যা কিছু করার দরকার হয়। পাকিস্তানের 24 বছরের ইতিহাসে প্রায় অর্ধেকটা সময় কারাগারে। বঙ্গবন্ধু কখনো ক্ষমতার রাজনীতি করেননি না, কিন্তু বলেছেন যে আমি ক্ষমতা চাই। কেন? মানুষের কল্যাণের জন্য। 74 সালে আমেরিকায় বসে বলছেন যে আমাদেরকে বাস্কেটবল কেস বলে, তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করো, আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের কিছু নাই, ঠিক আছে, কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়ানো যে সম্ভব বাংলাদেশে, 2024-এ তো সেটা প্রমাণ হয় যে বাংলাদেশ অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে পারে। সেইটা কিন্তু উনি সেই পাকিস্তান আমলে, 71-এও না, কিন্তু 72-এও না, পাকিস্তান আমলে চিন্তা করেছেন যে আমার সম্পদ নাই, কিন্তু সবচেয়ে বড় সম্পদ আছে মানুষ। জি, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী, এটা তো আমরা দেশের বাইরের আলাপটি করলাম যে কিভাবে কি হয়েছে, কারা এর পেছনে ছিল, এবং দেশের মধ্যের অনেকেই তো চিহ্নিত, যারা একদম সামনের সারিতে সেই গুলি করেছে তারা যেমন চিহ্নিত, পেছনে কারা ছিল এখন অনেকেই চিহ্নিত। কিন্তু বঙ্গবন্ধুর সেই সময়কার কিছু বক্তব্য আমরা এখন যেটা শুনি, যে বক্তব্যগুলোর মধ্যে যে পরিমাণ দৃঢ়তা ছিল, এবং সেই দৃঢ়তা অনেকের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল, বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল, যারা কিনা সেই ধরনের দুর্নীতিবাজ বা ওই ধরনের নানান কিছুর খারাপ কাজ নিয়ে যারা চর্চা করতে পছন্দ করে, বা অনেক বেশি ক্ষমতালিপ্সু, লোভী, এরকম নানান উপমায় তাদেরকে আমরা কিন্তু করতে পারি। সেই জায়গাটায় আমি কিছু আপনি নিঃসন্দেহে আমার থেকে অনেক ভালো জানেন যে বঙ্গবন্ধু সম্মান দিতে বলেছিলেন, কার টাকায় ডাক্তার সাহেব, কার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, সম্মান দিয়ে কথা বলবা। তিনি বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই যে দৃঢ়তা প্রদর্শন করেছিলেন, সেটা কতটা কাল হয়ে দাঁড়িয়েছিল? এটা তো কাল হবেই। কারণটা হচ্ছে স্বাধীন বাংলাদেশে তখন দুর্নীতি ছেয়ে গিয়েছে। যেমন আমি আমাদের কথা বলি, রেশন চালু হলো, ফজরের আজানের পরে রেশনের ওখানে গিয়ে লাইন দিতাম, চালের জন্যে, গমের জন্যে। দেখতাম কি জানেন, যে আমাদের সিরিয়াল আসতে আসতে রেশন দোকানে রেশন শেষ। তাহলে রেশনগুলি গেল কোথায়? আমাদের তো কার্ড ছিল, গেল কোথায়? এগুলো কিন্তু মানুষের ভেতরে হচ্ছে। এবং আমি এখন দায়িত্ব নিয়ে বলি, সে সময়ও তো অসংখ্য হাইব্রিড আওয়ামী লীগ ছিল,
যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল না, বঙ্গবন্ধুকে মনে প্রাণে শ্রদ্ধা করতো না, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু যে কোনোভাবেই হোক না কেন তারা রেশনের ডিলারশিপটা নিয়ে নিয়েছিল। আবার সরকারি কিছু কর্মকর্তা কর্মচারী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে কেউ কেউ ছিলেন। এই যে সকল শ্রেণীর ভেতরে অবক্ষয় যখন ঢুকে গিয়েছে বঙ্গবন্ধু বুঝেছিলেন, এবং বঙ্গবন্ধু যখন বাকশাল কর্মসূচি নিয়ে একটি সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগোচ্ছেন, তিনি তখন বুঝতে পেরেছিলেন এরা 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 আমার স্বপ্নের প্রতিপক্ষ। তখন কিন্তু তিনি এই কথাগুলো বলেছেন। তিনি তার স্বপ্নের প্রতিপক্ষর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ফলে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থেকে গেলে তার স্বপ্ন বাস্তবায়িত হলে তাদের ক্ষতি হবে, তাদের লোকসান হবে, ফলে তারাও কিন্তু যোগ দিয়েছে। ফলে আমরা কি দেখেছি দেখেন, একটি বিশেষ রাজনৈতিক দল যখন বঙ্গবন্ধুর জীবদ্দশায় তৈরি হয়েছে, দলে দলে লোক সেখানে গিয়ে যুক্ত হয়েছে, রাতারাতি বিশাল একটা দল হয়ে গেল। আবার দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই দলটা ছোট হয়ে গেল, তাহলে ওই লোকগুলি গেল কোথায়? ওই লোকগুলি পরে জামাত ইসলাম হয়েছে, ওই লোকগুলি মুসলিম লীগ হয়েছে, ওই লোকগুলি অন্যান্য দল হয়েছে। তারা আসলে ওগুলো ছিল, ওখানে ঢুকেছিল ওই সুবিধাবাদী, ওই লুটেরা, ওই মুৎসুদ্দি পুঁজিপতি যারা ছিল, এই জাতির প্রতিপক্ষ, বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিপক্ষ। তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্যে মাঠ প্রস্তুত করেছে, জনমানসে গুজব ছড়িয়েছে। তারা মনে করেছে বঙ্গবন্ধু মরে গেলেই তাদের ব্যবসা বাণিজ্য লাভ ইত্যাদি স্ফীত হবে। এটিও তো ষড়যন্ত্রের একটা অংশ। এই ষড়যন্ত্র ৭৫-এর ১৫ই আগস্টের পূর্বক্ষণ পর্যন্ত চলেছে, এতটা সময় ধরে চলেছে। সেই জায়গায় তাহলে বঙ্গবন্ধু যে আশঙ্কা করেছিলেন বা তার বক্তব্যের মধ্য দিয়ে যে আশঙ্কা আমরা খুঁজে পাই, সেটাই পরবর্তীতে একদম প্রতীয়মান হলো কিনা? অজয় দাশগুপ্ত নিঃসন্দেহে এই জায়গাটা বলবেন। বঙ্গবন্ধুর একটি বক্তব্যে বলতে শুনেছি, আমি একদম কোট আনকোট বলতে পারবো না, কিন্তু বক্তব্যটা এরকম ছিল যে অযোগ্য নেতৃত্ব বা এরকম যদি দুর্নীতিবাজ কাউকে নিয়ে দেশ সেবা করতে নামা হয় তাহলে দেশের মানুষের সেবার চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি, এরকম একটি কথাও তিনি বলেছিলেন। সেটাই হয়ে গেল কিনা? কারণ তারা তো রন্ধ্রে ঢুকে পড়েছিলেন। এটা উনি ৫৪ সালে যুক্তফ্রন্টের তো অল্প ১৫ দিন প্রথমে মন্ত্রিসভা ছিল, ১৫ই মের দিকে উনি দায়িত্ব নিলেন, ৩০শে মে বাতিল করে দিল পাকিস্তান সরকার ষড়যন্ত্র করে, মিথ্যা গুজব রটিয়ে, মিথ্যাচার করে। তো উনি তখন দেখা গেল যে মন্ত্রিসভায় উনি সর্বকনিষ্ঠ সদস্য ৫৪ সালে, তার ৩৪ বছর মাত্র বয়স। আর শের বাংলার বয়স তো তখন মানে প্রায় ৮০-র উপরে আর কি। তো উনি তারপরে বললেন যে এই যে যুক্তফ্রন্টটা গঠন করেছিল, উনি দেখলেন যে যুক্তফ্রন্টের ২১ দফার এক দফা আছে স্বায়ত্তশাসন, কিন্তু যুক্তফ্রন্টের মধ্যে যারা নির্বাচিত হয়ে আসলো তাদের মধ্যে তখনকার সময়তে বাঙালি ধনী খুব বেশি ছিল না, কিন্তু তাও দেখা গেল যে ধর্মান্ধ গোষ্ঠী কেউ কেউ মানে একেবারে রাতারাতি মুসলিম লীগ বিরোধী হয়ে গেল। মুসলিম লীগ করতো বছরের পর বছর এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছে, মানুষের দুর্ভোগ কষ্টের জন্য দায়ী, তারা শের বাংলার দলে বা কোনোভাবে যুক্তফ্রন্টের শরিক হয়ে গেল। এমনকি আওয়ামী লীগের ভেতরেও সালাম খান এরকম বেশ কিছু ছিল। বঙ্গবন্ধুর তখন ছিল যে এই অযোগ্য আপোষকামী দুর্বল চিত্তের লোক দিয়ে জনগণের কল্যাণ করা যায় না। রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করতে হলে নির্লোভ, ত্যাগী, আপোষের নেতৃত্বই দরকার। এটা কিন্তু বারবার ৭২, ৭১-এও কিন্তু তার এইটা যে এই যে ৭১-এর আগে ৭০-এর নির্বাচনে মানে অনেকেই বলেছিল যে ঐক্য করো, তিনি দেখলেন যে না, তার দলের নিয়ন্ত্রণ যাদের উপরে থাকবে এককভাবে লড়াই করবেন। এইটা কিন্তু একটা নীতিনিষ্ঠ অবস্থান যে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করতে হবে আপনাকে। ৭১-এর আগে এই জামাত ইসলাম, ধর্মান্ধ চরমপন্থী বিভিন্ন গোষ্ঠী, তারা আমরা যেমন আলবদর রাজাকারের কথা বলি, ৭০ সালে চরমভাবে বিরোধিতা করেছে বঙ্গবন্ধুর। ৬ দফা দেওয়ার পরে বলছে যে এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, নানান রকমের অপপ্রচার। এখন ধরেন স্বাধীনতার ৫৩ বছর পরে সবাই কি বলে যে বাংলাদেশ বিশ্বে বা এশিয়াও যদি বলেন বা বিশ্বেও যদি বলেন বিরল রাষ্ট্রগুলোর একটি, যে একই সঙ্গে ভারত, চীন,
আমেরিকা, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ সবার সঙ্গে সুসম্পর্ক আমরা বজায় রেখে সময়টা শেষ করে নিয়ে এসেছি একদম শেষ পর্যায়ে, যেহেতু আর অল্প একটু শুনবার সময় তো আমি পাবই আপনাদের দুজনকে। সেই জায়গায় অজয় দাশগুপ্ত যেটা বললেন যে আপোষহীন থাকতে হবে, এই সমস্ত দুর্নীতি বলা যেতে পারে বা একদম কাপুরুষতা সব কিছু থেকে দূরে থাকতে হবে। বঙ্গবন্ধু তো এমন কয়েকজনকে পেয়েছিলেন, বিশেষ করে জেল হত্যা, সেই আমি 3 নভেম্বরের কথা বলছি, সেই জেল হত্যার মধ্য দিয়ে যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে তো বঙ্গবন্ধু পেয়েছিলেন। আমি যে অংশটা জানতে চাচ্ছি, তারা যে এতটা একদম আপোষহীন ছিলেন বা বঙ্গবন্ধুর সেই আদর্শটাই ধারণ করে তারাও চলতেন, সেটা বঙ্গবন্ধু জানতেনও। তারপরও বিশেষ করে তাজউদ্দিন আহমেদের কথা বলতেই হয়, একদম শেষ সময়টাতে বঙ্গবন্ধুর কাছে তাকে আমরা ইতিহাসে পাই না, একটু দূরে, তার একদম কাছাকাছি থেকে। সেটার কারণটা কি? এটা শুনে হয়তো আজকে শেষ করতে হবে। আমার ব্যক্তিগত মতামত প্রথমত হচ্ছে যে তাজউদ্দিন আহমেদের একটা বক্তৃতা, এই বক্তৃতাটা তিনি দিয়েছিলেন, দেবার পরে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী তাহির উদ্দিন ঠাকুর সেই বক্তৃতাটাকে টুইস্ট করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করিয়ে বঙ্গবন্ধুর কাছে এটি তুলে ধরেছিলেন, যার পরিপ্রেক্ষিতে দলের অভ্যন্তরেই এক ধরনের অসন্তোষ তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে বক্তব্য বিকৃতকারী তখনও ছিল। এবং আমি রেফারেন্স পরে বলছি যে এই রকমের অবস্থা যখন তৈরি হয়েছে, অসন্তোষ তৈরি হলো, তখন বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদকে বললেন, তাজউদ্দিন তুমি ক্যাবিনেট থেকে ড্রপ হও। তাজউদ্দিন আহমেদকে পরে বলেছেন এই কথাগুলো, বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের কাছে বলেছেন যে আমি এই কারণে তোমাকে সরিয়েছি, সাময়িক সময়ের জন্য, আবার আমি তোমাকে ফেরত আনব, এই কথাগুলি কিন্তু বলেছেন। এখন এইটা আমি কোথা থেকে জানলাম? পত্রপত্রিকাতে ওঠেনি এই কথাগুলো, আমি আব্দুল গাফফার চৌধুরীর কাছ থেকে শুনেছি। আপনি জানেন বোধহয় যে আব্দুল গাফফার চৌধুরী আমাকে খুব স্নেহ করতেন, এবং আব্দুল গাফফার চৌধুরী বঙ্গবন্ধুর কাছ থেকে এই কথাগুলো শুনেছেন। আমি সেখান থেকে এই দৃষ্টান্তটা দিলাম। এই যে গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে বঙ্গবন্ধুর কাছে কাউকে বিদ্বেষী প্রমাণ করা, এই যে রাজনৈতিক হীন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশের বলি হয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। এবং তাজউদ্দিন আহমেদ বলি হলেও তিনি কিন্তু তার নেতার প্রতিদান দিয়ে গিয়েছেন। তাকেও কিন্তু মন্ত্রিত্বের কথা বলা হয়েছে, তিনি কিন্তু মন্ত্রিত্ব গ্রহণ করেননি, কারাবরণ করেছেন এবং জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে তিনি তার নেতার অনুগত। এখন বিষয়টা হচ্ছে, আমি যে কথাটা আপনার মাধ্যমে সকলের কাছে বা যারা রাজনীতিবিদ আছেন, যে দলই করেন না কেন, আমি তো রাজনীতিবিদ নই। রাজনীতিবিদদেরকে অনেক সময় অনেকের কথা শুনতে হয়, আবার অনেকের কথা শুনে পুনর্বিবেচনা করবার মতো বোধটিকে জাগ্রত করতে হয়। না হলে বর্তমান সময়ে আমার কাছে মনে হয় সেই সুযোগ সন্ধানীরা সেই জায়গাটাই ঢুকে হয়তো খুব কাছের লোককে একটু হলেও দূরে সরিয়ে দেয়, এবং সরিয়ে দিতে পারলে আসলে ওই জায়গাটার একটা ফোকর, মানে ফাঁক ফোকর তৈরি করা যায় এবং সেখান থেকে ঢুকে পড়া যায়। ইতিহাসই কিন্তু তাই। নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করেছে তার লোকগুলোই, কিন্তু কাছের লোকগুলো। জেনারেল জিয়াউল হক পাকিস্তানের খুবই দুষ্ট মানুষ, তিনি খুন হয়েছেন প্লেন এসে, তার কাছের লোকগুলো। এগুলি চিরকাল ঘটে। শোকের মাস তো শুরু, আগস্ট মাস শুরু। আগস্ট মাসের আরও অনেক আলোচনা আছে, শুধু তো 15 আগস্ট না, কিংবা 1975 সাল না, পরবর্তীতেও এই আগস্টকে ঘিরে আমরা নানান কিছু দেখেছি, দেখতে হয়েছে, যদিও অনেক বেশি অপ্রত্যাশিত ছিল সেই দৃশ্যগুলো। তারপরও দেখতে যখন হয়েছে, আলোচনা নিঃসন্দেহে আমরা এই নিটোলটার 21 রাতে করব। আজকের মতো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অজয় দাশগুপ্ত আপনাকে, অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজন এখানেই শেষ করছি। এই ইতিহাসগুলো জানা অনেক বেশি জরুরি, এবং এই ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে যেখানে যতটুকু নীল নকশা হয়েছে, সেটা যদি আমরা জানতে পারি, বা যেভাবে অধ্যাপক ডক্টর রতন সিদ্দিকী শেষ কথাটা বললেন যে প্রতি মুহূর্তে মাথার মধ্যে সেই বোধটুকু জাগ্রত রাখতে পারি, তাহলে হয়তো সুযোগ সন্ধানীরা খুব বেশি সুযোগ পাবে না। আমাদের সেই জায়গাটাই অনেক বেশি সতর্ক থাকতে হবে। নিঃসন্দেহে আমরা পারবো, প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।